স্বপ্ন দেখতেছেন হচ্ছে যে অনেক বড়, আবার নিজেকে সময় দিচ্ছেন না, কাজের পিছনে সময় দিচ্ছেন না। এইগুলা শুধু হুদাই টাকা নষ্ট, কোর্সে ভর্তি হওয়া, যে কোনো প্রতিষ্ঠানে ঘোরাফেরা করা। সো বিগিনারদের জন্য পরামর্শ হবে, কাজটাকে আগে মনোযোগ সহকারে বুঝতে হবে যে আসলে এটা দিয়ে কি করা যায়, ফিউচার এটার কি হবে না হবে, বা এই সেক্টরে যারা যারা আছে তারা তারা আসলে কি করতেছে। কাউকে যখন আমি মেসেজ দিব, তার তার কাছ থেকে কিছু একটা আমি নিব, তাই না? তো হুম। আমাকে অবশ্যই একটু ভালোভাবে কথা বলতে হবে। এখন আমি যদি তাকে এমন ভাবে কথা বলতেছি, নিজে একটা ভাব নিয়ে যদি কথা বলি বা অর্ডার করতেছি এই টাইপের একটা কথা বলি, তাহলে তো সে আপনাকে হেল্প করতে আগ্রহী হবে না। যেগুলো কাজ শিখি, ট্র্যাকিং, এটা তো হুম। গেম, হুম। হুম। ট্যাগ, ভেরিয়েবল, আরো কাস্টম জাভা স্ক্রিপ্ট বা জাভা স্ক্রিপ্টের যখন মডিউলগুলো চলে এসেছিল, তখন তো আরো সবকিছু মজা ছিল, একটা খুব চমৎকার ব্যাপার। এটা আবার এইভাবে হচ্ছে, আবার ওয়েবসাইটের কন্টেন্ট আমি চেঞ্জ করতে পারতেছি, মানে একটা গেমের মতো না। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে থেকে ঠিক 1 বছর পূর্বে এমন একটা সেশন ছিল আমি আর আহাদের ভিতরে, যেখানে আহাদ ছিল সদ্য ল্যাব ব্যাচ ওয়ানের ল্যাব ব্যাচ ওয়ান কমপ্লিটের একজন স্টুডেন্ট, এবং সেখানে আমরা তার মেবি $4,000 থেকে $5,000 একটা আর্নিং এর এক্সপিরিয়েন্স ও শেয়ার করছিল। এবং আশা করি আলহামদুলিল্লাহ এর কন্টেন্টের দ্বারা অনেকেই উপকৃত হয়েছেন, যেটি আমাদের ইউটিউবের চ্যানেলে অলরেডি এখনো আছে, অনেকেই কমেন্ট করেছে। ওর লাইফ জার্নি দ্বারা মোটিভেটেড হয়েছে। তো আহাদ ছিল আমাদের লাইফ বেচ ওয়ানে সবচাইতে বেশি অ্যাক্টিভ স্টুডেন্ট। তোমাকে কোশ্চেন করি, তো তোমার যে প্রথম অবস্থা থেকে যদি বলি, তোমার আমাদের সাথে যাত্রাটা তোমার কিভাবে শুরু হয়, এবং তোমার আহ, মানে স্টাডি পিরিয়ডটা কেমন ছিল? আর্নিং বাদ দিলাম, শুধু স্টাডি পিরিয়ডটা কেমন ছিল? আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে আপনাদের সাথে কিভাবে আমার পথ চলাটা শুরু। এটা তো আপনার সাথে আমার ফ্রেন্ডশিপ হওয়ার মানে ফেসবুকে ফ্রেন্ড যখন আপনার সাথে হয়ে গেছি, আপনার দেখি আপনি অন্যজনকে সাপোর্ট দেন, এই জিনিসটা হুম। আমাকে অনেক উদ্বুদ্ধ করছিল। তখন থেকে হুম। আপনি যখন ফার্স্ট ব্যাচ লঞ্চ করলেন, তখন থেকে আপনার ওইখানে আর কি, হুম, প্রথম ব্যাচটা কন্টিনিউ করলাম ওখানে। তারপর আমার স্টাডির ব্যাপারটা কেমন ছিল, স্টাডি তো ভাই প্রচুর হার্ড ওয়ার্ক করতাম। হুম। একদম আপনার ক্লাস শেষ হয়ে যাইতো, ধরেন 9টা থেকে শুরু করে 11টা পর্যন্ত আপনার ক্লাস শেষ, হুম। তারপরে খাওয়া দাওয়ার পরে আবার শুরু করতাম ক্লাস দেখা, প্র্যাকটিস, এবং এইভাবে। এবং আমি সাথে সাথে কিন্তু ক্লায়েন্টও খুঁজেছি। এমন হুম। হয়েছে যে আমি class দেখার পর ওই ক্লাসটার মডিউলটা কি ছিল ওই অনুযায়ী আবার ক্লায়েন্টও খুঁজেছি, ল্যাব কারণ বেচ আমার আগে ওয়ানে থেকে। কি তুমি প্রথম কাজ পেয়েছিলে? হ্যাঁ, আমি যতটুকু জানি আমি প্রথম কাজ পেয়েছিলাম আউট অফ মার্কেট প্লেস, রাইট? মার্কেট আউট অফ প্লেস। মার্কেট প্লেসে, এবং আউট অফ মার্কেট প্লেসে যে টিপসটা ছিল না, ওইটাও আপনারই ছিল আর কি। যাক, মাশাআল্লাহ। হ্যাঁ। তো এমনও হয়েছে যে আমি, কি হয়েছে, পুরো রাত প্র্যাকটিস করতে করতে পুরো রাত প্র্যাকটিস করেছি, সকালের দিনে ঘুমাইছি। আচ্ছা, তোমার কি তখন এই জিনিসটা কি মজা লাগতো, নাকি অনেক কষ্ট করে বসে থাকতে হইতো? না, তখন তো মজায় মজায় করতাম, তখন ট্র্যাক এই গুগল আমরা যেগুলো কাজ শিখি, ট্র্যাকিং, এটা তো হুম। গেম, হুম। হুম। ট্যাগ, ভেরিয়েবল, আরো কাস্টম জাভা স্ক্রিপ্ট বা জাভা স্ক্রিপ্টের যখন মডিউলগুলো চলে এসেছিল, তখন তো আরো সবকিছু মজা ছিল, একটা খুব চমৎকার ব্যাপার। এটা আবার এইভাবে হচ্ছে, আবার ওয়েবসাইটের কন্টেন্ট আমি চেঞ্জ করতে পারতেছি, মানে একটা গেমের মতো না। তো এইগুলো হুম। মজায় হুম। মজায়, কিন্তু তো এখানে সবকিছু হুম। মিলেও, সবকিছুর বাহিরেও আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ক্লাসগুলো কিন্তু কন্টিনিউ করতে একটু কষ্ট হয়। হুম। হুম। কারণ 2-2.5 ঘন্টার ক্লাস তো, কন্টিনিউ করতে একটু কষ্ট হয়। এই কষ্টটা একটু ওভারটেক করতে পারলেই আমার মনে শিখে হয় যে যাবে সাকসেস ইনশাআল্লাহ। হয়ে যাবে। তো এখানে একটা বড় জিনিস লার্নিং আমি মনে করি, যে মজা পেতে হবে কাজে, কাজে মজা পেতে হবে। আর আমাদের অবশ্যই। ট্র্যাকিং এর কাজগুলো সবচাইতে বড়, আমি বলে করি প্লাস পয়েন্টটা, এখানে আপনি প্রচুর মজা পাবেন। মজা কেন? মানুষের মজা কখন আসে বলেন? একটা ম্যাথ আপনি করতেছেন, ম্যাথটা যখন অ্যান্সার মিলাতে পারবেন, তখন কিন্তু আপনার ভিতর থেকে কিন্তু কি, ওই যে ডোপামিনটা তখন কিন্তু রিলিজ হয়, ওকে আমি এত হার্ড ওয়ার্ক করছি এতক্ষণ, আমার আনসারটা মিলছে। তো যতই পরিশ্রম করেন না কেন, ওটা কিন্তু পানি মনে হয়। একটা হুম, ধরেন আমি বলি যে, একটা ধরেন ফুটবল ম্যাচ, আপনি অনেক দৌড়াদৌড়ি করলেন, খেললেন, কিন্তু আপনি যা হোক দিন শেষে আপনি জিততে পারছেন, বা আপনার টিম জিততে পারছে, আপনার পরিশ্রমটাকে পরিশ্রম মনে হয় তখন? পরিশ্রম মনে হয় না কিন্তু। তো আমাদের ট্র্যাকিং এর কাজে কি সিম্পল, তখন আমরা ওটাকে এক- পরিশ্রম মনে হয় না, তখন ওটা হচ্ছে আমরা হুম, মজায় মজায়, মজায় মজায় ওই কাজটা করি। হ্যাঁ হ্যাঁ, মজা মজা। আর এখানে এই জিনিসটা বেশি পাওয়া যায়, কারণ ট্র্যাকিং এর কাজটা কি, আপনি হচ্ছে একটা অ্যাক্টিভিটি লাইক একটা ওয়েবসাইটে বাটন আছে, এই বাটনটা ট্র্যাক করলে ইভেন্টটা একটা গুগল অ্যানালিটিক্স বা ফেসবুক পিক্সেল যে কোনো প্ল্যাটফর্মে যায়, এবং এটা ইনস্ট্যান্ট দেখা যায়। এই কিন্তু মজার আপনি ব্যাপার এটাই যে, হুম, মজার ব্যাপার এটাই যে একটা কাজ করার পর আপনি ইনস্ট্যান্ট ওটা আউটপুট পান। হ্যাঁ হ্যাঁ, আউটপুট মানে এই তো এই জিনিসটার জিনিসটা ওটা instant পান। পাওয়া যায়, এই জিনিসটা অনেক মজার হয়। যাক আলহামদুলিল্লাহ। তো এটা ছিল ওর
পার্সোনাল প্রথম ইন্ট্রোডাকশন যে কেমন ছিল। তো আমরা কি কোশ্চেন করতে পারি এরপরে হচ্ছে যে, এরপরে তো তুমি, আচ্ছা তারপরে তোমার আর্নিংটা কিভাবে স্টার্ট হয়, বা একটা স্টেবল পর্যায়ে যা মান্থলি একটা ভালো ব্যাপার, তোমার তো আলহামদুলিল্লাহ অনেক বেশি করতেছো, বা মান্থলি 50,000 থেকে 1 লাখ এরকম পর্যায়ে আর্নিং এ যেতে কি কি স্ট্রাগল করতে হয়েছে তোমাকে, বা কি কি কাজ করতে হয়েছে, কোন কোন মেথড তুমি ফলো করছো আর্নিং কে এই পর্যায়ে নিয়ে যাইতে অ্যানালাইটিক্স এন্ড ট্র্যাকিং এর কাজ করে? আচ্ছা, এটা হচ্ছে যে ফাইবারের দিকে আমি কিন্তু শুরুর দিকে এত মনোযোগ দিই নাই, কিন্তু হুম ফাইবার বলেন আমি যখন কোর্স বা ক্লাস কন্টিনিউ করছিলাম, তখন হচ্ছে ক্লাস 1 2 3 এগুলোর থেকে আমার প্রতিটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ছিল। আমি ক্লাস হুম করেছি ওই যে রাতটুকু, ওই যে 11টা থেকে শুরু করে পরের দিন সকাল বা ফজর পর্যন্ত যে রাতটুকু ছিল, হুম এইটুকুতে আমি ফুল ফোকাস ছিলাম কমিউনিটিতে। হুম ফাইবার বলেন, পিপল পাওয়ার বলেন, আপওয়ার্ক বলেন, বা অন্যান্য যে কোনো কেওয়ার্ক বলেন, বা ট্রুলেন্সার, হাবিজাবি যত প্রকার প্ল্যাটফর্ম ছিল সবগুলোতে কিন্তু আমার অ্যাকাউন্ট ছিল। যত প্রকার প্ল্যাটফর্ম আছে সবগুলোতে আমার অ্যাকাউন্ট ছিল। তো সবগুলো অ্যাকাউন্টই আমি অ্যাক্টিভ করে ওপেন করে রাখতাম, সাথে হুম প্র্যাকটিস করতাম। সাথে হচ্ছে যে আবার আউট অফ মার্কেট প্লেসের যে আপনার যে টিপস ট্রিক্স গুলো আছে আপনি যেভাবে ফলো করতেন, হুম ওইভাবে আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী ওইভাবে ফলো করে আবার ক্লায়েন্টও খুঁজতাম। হুম মানে পুরো একটা অর্গানাইজ প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হয়েছে। তারপরে একটা সার্টেন অ্যামাউন্ট, আমার ফার্স্ট আর্নিং ছিল হচ্ছে $90। মানে এটা ওই গত সেশনে মনে হয় আমি এটা বলছিলাম যে $90 আর্নিং ছিল, সেটাও আপনার হেল্প নিয়ে বা আপনার সাপোর্ট হুম নিয়ে হুম আমি কিন্তু চেষ্টা হুম 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 করছি, কমপ্লিট করছি। 5 স্টার ফিডব্যাক পাইছি ওই ক্লায়েন্টের কাছ থেকে ভাই। আমি আম, 3 4 মাস আগেও একটা প্রজেক্ট করছি, ওইটা কিন্তু পিপল পার আওয়ারের ক্লায়েন্ট ছিল। ওই ক্লায়েন্টের কাছ থেকে অ্যাটলিস্ট $500 মতো তো খাইছি। যাক মাশাআল্লাহ। তো আপনি আমার একটা দেখেন ক্লায়েন্ট ওই ছিল যে, বলছিলা, যেটা তোমার লাইফে অনেক বিশাল একটা মোড় চেঞ্জ করছে, মেবি আউট অফ মার্কেট প্লেস থেকে পাইছিলা, হ্যাঁ পার্মানেন্ট। হ্যাঁ হ্যাঁ, ওই ক্লায়েন্টের আউট অফ ব্যাপারটা বলো মার্কেট একটু। প্লেস থেকে, জি, ওইটার সাথে এখনো কাজ করতেছি। আচ্ছা ওই মাশাআল্লাহ। করছে কি, ওই হচ্ছে যে একটা এজেন্সির কিন্তু ইয়া ছিল, মানে কর্মচারী ছিল। ওই হচ্ছে গুগল ওই অ্যাডটা ওই দেখাশোনা। ওই ক্লায়েন্টটা কখন পাইছিলা, কি কোর্স লাগানোর সময় নাকি এরপর পরে? সম্ভবত এটা হচ্ছে 7 বা 8 বা 10 11 এই টাইপের ক্লাস যখন আমাদের চলে, 9 10 আচ্ছা। নম্বর ক্লাস, তখনই আমি প্ল্যানটা পাইছিলাম। হ্যাঁ, এইরকম সময় যতটুকু মনে পড়তেছে এরকম সময় পাইছিলাম। তো তখন যখন হচ্ছে যে ওই ক্লায়েন্টটা পাইলাম, ওই কিন্তু হচ্ছে আসলে কোনো নিজের কোনো এজেন্সি নাই, ওই হচ্ছে যে অন্য এজেন্সিতে কাজ করে, আর হচ্ছে গুগল অ্যাড এক্সপার্ট। তো তখন ওর সাথে যখন কাজ করি, এখন পর্যন্ত ওর সাথে কাজ করতেছি, ওই নিজেই এজেন্সি দিয়েছে, ওর এজেন্সিতে আমি এখন অ্যাক্টিভলি কাজ করি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন থেকে যায়, তুমি বললো যে তুমি 7 8 ক্লাসের সময় ক্লায়েন্টটা পাইছো, তো ওইখান তো তখন তো আমরা কোনো ক্লায়েন্ট হান্টিং বা হাবি জাবি কিছু দেখাই নাই, তো তুমি তখন ওই পর্যায়ে কিভাবে ক্লায়েন্ট পাইলে? ওই যে আপনি যে 4 5 মিনিটের একটা ভিডিও দিয়েছিলেন, না সরি, ভয়েস অডিও ভয়েস দিয়েছিলেন, আমার মনে আছে, ভয়েস দিয়েছিলেন। এটাকে বলে পার্সোনাল রিলেশন, ঠিক আছে? তো কেউ যদি পার্সোনাল রিলেশন রাখতে পারে, এখানে বড় একটা বেনিফিটস পাওয়া যায় আর কি। তো এখন বলে যে ভাই ভাই তাহলে পার্সোনাল সবাই কালকে তো পার্সোনাল রিলেশন ভাই কেমন হয়? এখন হুম। আমাদের পার্সোনাল রিলেশন অনেকেরই তো এখন মেসেজ দেখা হয়, পড়া হয়, দেখা যাচ্ছে মেসেজ রিকোয়েস্ট চলে আসে। অনেকের পার্সোনাল মেসেজ এমন হয় যেন আমাকে সে যে অর্ডার তুমি করতেছে। পার্সোনাল রিলেশন বিল্ড করার জন্য আমাকে সবাই অনেকেই করে, সবার সাথে পার্সোনাল রিলেশন তোমার মতো হয় না, বাট তুমি কি হ্যাঁ, টেকনিক ফলো করো? এটাও জানার বিষয় আমি পার্সোনাল। আমি কি টেকনিক ফলো করি একটু, আহ, খুব সুন্দর করে কথা বলতে হবে কাউকে। কাউকে যখন আমি মেসেজ দিব, তার তার কাছ থেকে কিছু একটা আমি নিব, তাই না? তো আমাকে অবশ্যই একটু ভালোভাবে কথা বলতে হবে। এখন আমি যদি তাকে এমন ভাবে কথা বলতেছি, নিজে একটা ভাব নিয়ে যদি কথা বলি, বা অর্ডার করতেছি এই টাইপের একটা কথা বলি, তাহলে তো সে আপনাকে হেল্প করতে আগ্রহী হবে না। আমাকে পোলাইটলি কথা বলতে হবে। সেটাই। আজকে প্রথম যখন ও কাজ করে না, তখন থেকে আমি যে পর্যায়ে পেয়েছি ওর বিহেভিয়ার বা ওর, যেটাই বলি, এখনো পর্যন্ত ওর সাথে আমার তেমনই সম্পর্ক আছে। ও এখনো পর্যন্ত যত পরামর্শ, ওই যে কদিন আগে বাইক নিবে, ও বাইকও সে কি ধরনের বাইক নিবে সেটাও আমার থেকে পরামর্শ করে নেয়। তো এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট, যে পার্সোনাল লাইফ, যে প্রফেশনাল লাইফ, যে কোনো একজন প্রফেশনাল থেকে, আমি আমি বলতেছি না, যে আপনার কাছে মনে হয় আপনাকে ভালো হেল্প করতে পারবে বা আপনাকে ভালো সিদ্ধান্ত নিতে হেল্প করবে, আপনি সম্পর্ক রাখতে পারেন। আর এখন হয়তো কালকে থেকে আমার কাছে অনেক মেসেজ আসা শুরু করবে, আমি হয়তো সবাইকে রিপ্লাই দিতে পারবো না, আমার এখন হয়তো হয়তো এতটুকু পরিমাণ সময় নেই। তো এরকম আরো অনেক এক্সপার্ট আছে, তাদের সাথে সম্পর্ক রাখতে পারেন। কমিউনিটিতে যারা ভালো কন্ট্রিবিউট করতেছেন ওদের সাথে সম্পর্ক রাখতে পারেন, ওদের কোন কথাটা, কোন অভিজ্ঞতাটা আপনার কাজে লেগে যাবে এটা আপনি হয়তো কল্পনা করতে পারবেন না। তো এই জন্যই বলি একটা ভালো পজিটিভ মাইন্ড কমিউনিটিতে জয়েন করা, যেটি আমরা আসলে বিল্ড করার চেষ্টা করতেছি, যেখানে জয়েন হলে অনেক পজিটিভ মাইন্ডেড পিপল আছে,
আপনি অনেকের সাথে কমিউনিকেট করতে চাইলেন, হয়তো যে কোনো একজনের সাথে আপনার মেন্টালিটি ম্যাচ হয়ে গেল, দেখবেন হয়তো এই দ্বারা আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো কোথায় কোথায় এখানে ছিলাম ভাই আমরা? একটু আমি এখানে একটু কথা অ্যাড করতে চাই। আপনি যে বললেন এই যে পার্সোনাল কমিউনিকেশন এটা বিল্ড আপ করা বা কমিউনিটি বিল্ড আপ করা, এটা কিন্তু সাপোর্ট আছে না আমাদের, হুম হুম সাপোর্ট থেকে কিন্তু এটা তৈরি হয়। হুম। আপনি দেখবেন যে যারা রেগুলার সাপোর্টে থাকে তাদের মধ্যে একটা টিম গঠিত হয় এবং হুম। তারাই কিন্তু ভালো করে। হ্যাঁ হ্যাঁ, এটা ট্রু। তারা, তাই না? তো এই তোমাদের জিনিসটা অনেক ব্যাচ ওয়ানে ইম্পর্টেন্ট। তোমরা একটা মডেল ব্যাচ ক্রিয়েট করছিলা, এই মডেল ব্যাচের সবাই দেখি এখনো আছে। আলহামদুলিল্লাহ কাজ কাজ করতেছে এখন। ইভেন এখন তৃতীয় সবাই অনেকে সবাই যারা করছে আছে। সবাই সবাই আপনাকে, করতেছে। হ্যাঁ, ফাইবার ম্যাক্সিমাম লেভেল টু আউটার মার্কেট সবাই কাজ করে। সিয়াম, সিয়াম একজন আছে, তো ও কি করছে, ও যখন ব্যাচ, ও ল্যাব ব্যাচ ওয়ানে যখন জয়েন করবে, আমার সাথে একদিন ও বিভিন্ন ট্র্যাকিং প্রজেক্ট নিয়ে আসতো, অ্যাডসের কাজ করতো, আমাকে হেল্প টেল্প নিত, এত ভালো। আমি বলতো তুমি জয়েন হও। অনেকে তো নিউবি যারা, তারা তো ক্লায়েন্ট কাজ পাওয়ার জন্য একটু পেরেশানিতে থাকে। তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি, তুমি, তোমার কাছে ক্লায়েন্ট আছে অ্যাভেলেবেল, যা শুধু তুমি এই স্কিলটাকে আপসেল বা ক্রস সেল করবা। এবং তোমার বর্তমানে যদি $1,000 আর্নিং হয়ে থাকে, তুমি এই ট্র্যাকিং অ্যানালিটিক্সের সার্ভিস সেল করে অ্যাটলিস্ট 2x বা 3x তোমার আর্নিং গ্রো করবে। এবং সে হ্যাঁ, সেদিন আলহামদুলিল্লাহ ওনার সে সাথে আমার, লাস্ট 2 মাস আগেও, আমি বলতেছি না, সে ওটাই, এই স্ক্রিনশটটাই আমাকে দেখাইছে, মানে যেটা আমার সাথেও কথা হয়েছে ওনার, বাংলাদেশে। আমার সাথেও কথা হয়েছে ওনার হুম 2-3 দিন আগে। হুম ও, জিজ্ঞেস করলাম যে এখন কি অবস্থা, কেমন হচ্ছে না হচ্ছে। তো যে হুম অ্যামাউন্ট হুম আমার শুনাইলো, যে আমার অ্যামাউন্ট আমার হুম শুনাইলো, হুম। আমি তো নিজেই অবাক। অবাক অবাক আমিও, ওই যে এই লাস্ট মান্থে না আগের মান্থে, ও আমি ফাইবারে যা আর্নিং করে সব অনেকে তো জানে, আমার থেকে বেশি আর্ন করছে, এতটুকু বললাম। তো আমি আসলে মানে আশ্চর্য হয়ে গেলাম, কি রে, কিভাবে কি। হ্যাঁ হ্যাঁ, তো এটা, এখানে কিন্তু ভাই যারা অ্যাড নিয়ে কাজ করে, সেটা ফেসবুক অ্যাড হোক বা গুগল অ্যাড হোক, যারা অ্যাড নিয়ে কাজ করে আগে থেকে ট্র্যাকিং বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই, হুম। তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় অপরচুনিটি। তো এখানে অনেকের একটা ভুল ধারণা থাকতে পারে যে ট্র্যাকিং এর কাজ শেখার জন্য অ্যাডস এর নলেজ লাগে কিনা। আমি সবসময় বলি, অ্যাডস এর নলেজ না থাকলেও আপনি ট্র্যাকিং এর কাজ শিখতে পারবেন, এতটুকু নলেজ আমরা দিব, বাট অ্যাডস এর নলেজ থাকলে আপনার জন্য পজিটিভ। শিখার যে ক্ষেত্রে শুধু পজিটিভ এমন না। আপনি যদি অ্যাডস এর কাজ জানেন, একটা হচ্ছে জানা, একটা হচ্ছে ক্লায়েন্ট থাকা, আপনি অলরেডি কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছেন, আপনার ক্লায়েন্ট আছে, তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি পজিটিভ ক্লায়েন্ট পাওয়ার জি। ক্ষেত্রে, কারণ আপনার কাছে অলরেডি ক্লায়েন্ট আছে। এবং ওই ধরনের ক্লায়েন্টগুলোকেই আপনি আমাদের সার্ভিসগুলো ইজিলি সেল করতে পারেন। আমি বলবো যারা অ্যাডস এর কাজ করে করে বলতে শুধু কাজ জানে এরা না, যাদের কাছে অলরেডি ক্লায়েন্ট আছে, এদেরকে আমি 95% কাজ পাওয়ার গ্যারান্টি দিচ্ছি। এবং কোনো কোনো পর্যায়ে আমি 100%ও কাজ পাওয়ার গ্যারান্টি দিব, কারণ এটা পসিবল। এবং আচ্ছা, এটা একটা এমন বিষয় এক আমি শেয়ার পর্যায়ে করি। যাবে যে সে, তার আর্নিং হয়তো বর্তমানে অ্যাডস এর কাজ করে যে আর্নিং করে তার থেকে বেশি আর্ন করবে। আচ্ছা, আজকে ভাই তাহলে একটা বিষয় আমি শেয়ার করি, সেটা হচ্ছে যে আজকে আমি কিন্তু হাইয়েস্ট মিটিং করছি আজকে, প্রায় চার হুম থেকে পাঁচটা মিটিং করছি, পাঁচটা হুম হবে। তো আউট অফ মার্কেট প্লেস থেকে ছিল দুইটা, আর বাকি বিভিন্ন মার্কেট হুম প্লেস থেকে ছিল তিনটার মতো। হুম তো একজন ক্লায়েন্টকে আমার বোঝাইতে হয়েছে এই কনভার্সন ট্র্যাকিংটা কেন জরুরি। হুম সে হচ্ছে যে সে বা একটা বিজনেস ওনার, হুম, তার অ্যাডভার্টাইজার দিয়ে সে হচ্ছে যে ফেসবুকে একটা সেট আপ টেট আপ করে নেয়, ক্যাম্পেইন সেট আপ করে নেয়। সে, তাকে আমি যখন তার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস তখন দেখার পরে আমি দেখলাম যে কনভার্সন ট্র্যাকিং এগুলো সেট আপ করা নাই। সে কিন্তু আমার এখানে আসছিল কনসাল্ট করার জন্য। তো তাকে যখন আমি বুঝাইলাম যে তোমার তো কোনো ট্র্যাকিং সেট আপ নাই, তুমি তাহলে কিভাবে কি করতেছো না করতেছো, বলো ট্র্যাকিং জিনিসটা আবার কি। হুম হুম। তখন ওরে যখন জুমে আনে A to Z যখন সুন্দরভাবে বুঝাইলাম, ওই বলছে হুম হায় আল্লাহ কি অবস্থা তাহলে। হুম আমি বলছি এখনই তোমার অ্যাডভার্টাইজার দিয়ে বলো যে বা ট্র্যাকিং কিভাবে কি করা যায় না যায়। হুম বুঝতে হুম। পারছেন তো, এগুলো আসলে অনেকেই জানে না। সো যারা অ্যাড নিয়ে কাজ করে, যারা অ্যাড নিয়ে কাজ করে, তারা অনায়াসে তাদের আর্নিংটাকে স্কেল আপ করতে পারে। অনায়াসে। তো এটা ছিল ওর আর্নিং জার্নি, মানে বেসিক পর্যায়ে। তো সেক্ষেত্রে আমরা যদি বলি, তোমার কিছু, একটা ক্লায়েন্টের কথা বললা, আচ্ছা, তো তোমার ওই ক্লায়েন্টটা যেটা 2000 মেবি এখনো পর্যন্ত কাজ করতেছো, তো ওটার হুম। সাথে তোমার কেমন, কিভাবে কি চুক্তি হয়েছিল বা কিভাবে কি কাজ করতেছিলে, ওই ক্লায়েন্টের সম্পর্কে একটু ডিটেল বলো। আচ্ছা, ওর সাথে আমি পার প্রজেক্ট $200 করে করি। মানে পার প্রজেক্ট হুম বলতে হচ্ছে যে যখন যেটা GA4 হোক, মেটা হোক, অথবা গুগল অ্যাড হোক, টিকটক, যেই হোক না কেন, যেই প্ল্যাটফর্মের জন্য হোক, $200 করে চার্জ করি। এভারেজে ও তিনটা প্ল্যাটফর্মের জন্যই আমার কাছে কাজ করায় নেয়। আমি হচ্ছে যে প্রায় $600 ওইখানে ডিল হয়েছে যে তিনটার জন্য কাজ করাইলে $500 করে নিব। তো $500 করে নেই। দেখা যাচ্ছে মাসে ওর অ্যাটলিস্ট 2 থেকে 3টা প্রজেক্ট থাকেই।
এখনো কি ওটার সাথে আছে, তাই না? তুমি হ্যাঁ কয়দিন আগে আমাকে ট্যুরে গেছিলাম যে আমরা, কোথায় না, ট্যুর না সরি, সাদ্দামের বিয়েতে বলছিলা যে আরেকটা ক্লায়েন্ট ওর ভাইয়া, ওই ক্লায়েন্টটা, আরেকটা ক্লায়েন্ট ভাইয়া 1,500 টাকা নাকি মান্থলি, ওইটাকে এখন আছে নাকি? $1,500 দিয়ে আছে। আচ্ছা, ওইটাতে কিভাবে কি জব করতে হয়? ওইখানে আমাকে, ওইখানে ধরা বাঁধা কোনো সিস্টেম নাই। হুম। হুম। ওদের কাজ আসলেই আমার দেয়, আমার করা লাগবে। এবং আমি ফার্স্ট টাইম যখন ওদের সাথে আমি কন্ট্রাক্টটা করি, যে 1 মাসে কিরকম কাজ আসতে পারে, তো আমি আবার ভাবছি যে ওরা যদি আবার 30-40টা প্রজেক্ট নিয়ে আসে, তখন আবার $1,500 আমি কেমনে কি, 1,500 ইউরো দেয় অবশ্য, হুম। 1,500 ইউরো আবার আমি কেমনে কি করবো না করবো। দেখা যাচ্ছে আমার তো তখন প্রজেক্টের ভ্যালু কমে যাচ্ছে। তখন 1 মাস যখন কাজ করলাম, দেখলাম যে ওদের হাইয়েস্ট প্রজেক্ট আসে 8টা 9টা এরকম। তো 8টা 9টাতে আমার যদি 1,500 ইউরো আমি পাই, তাহলে তো ওটা এনাফ। ফ্রিল্যান্সিং এর আগের, মানে ফ্রিল্যান্সিং এ আসার আগের অবস্থা তুমি আহাদ, আর বর্তমানে অবস্থা তোমার আহাদ, আমি যদি ফিনান্সিয়াল ফ্রিডম বা এই কথাটা যদি বলি, তোমার স্বপ্নগুলো কি ছিল, বা একজন মানুষের জীবনে স্বপ্ন কি থাকে, এবং ওই স্বপ্নগুলো বাস্তবায়ন বা ফ্রিল্যান্সিং এই ক্ষেত্রে তোমাকে কোনোভাবে হেল্প করেছে কিনা? অবশ্যই হেল্প করছে। হেল্প করবে না? আমি আগে যে আহাত ছিলাম, আমি এখন বলতেছি না যে আমি খুব একদম হুম। হুম। খুব বেশি হয়ে গেছি, এমনটা না। আমার ক্ষেত্রে আমি নিজেকে অনেক 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 চেঞ্জ দেখি। যেখানে আগে হুম। বন্ধু বান্ধবদের সাথে সবসময় ঘোরাফেরা করতাম, এখানে যেতাম সেখানে যেতাম, এখন এই জিনিসটা একটু হলো কমছে, যদিও আমি এটা করার ট্রাই করি এখনো। তো এই জিনিসটা কমছে, হ্যাঁ। সময়ের অপচয় খুব কম হয়। আর একটা হলো যে আগে বাইক ছিল না, এখন বাইক হয়েছে। আগে মাশাআল্লাহ। হচ্ছে যে সাধারণ নর্মাল একটা কম্পিউটার চালাইতাম, ডেস্কটপ কম্পিউটার। এখন সেখানে ম্যাকবুক চালাই। তারপর এই তো ফাইন্যান্সিয়াল যে ফ্রিডমটা, এই জিনিসটা বন্ধুদের আছে। ভিতরে তোমার আহ, একটা, ধরো তুমি তো প্রায় এখন কোন কোন ইয়ারে আছো কলেজে? আমি তো থাকার কথা 3rd ইয়ারে, 2য় বর্ষে আছে এখন। দ্বিতীয় বর্ষে আছো, যাক। ইয়ার এই লাস্টে পর্যায়ে গেছিলাম। তার মানে যখন কোর্স করেছো তখন মেবি মাত্র ভার্সিটি বা কলেজে ভর্তি হয়েছে এমন কিছু একটা। তো হুম হুম ওই হুম। পর্যায়ে তো বন্ধুদের ভিতরে তোমার সোশ্যাল স্ট্যাটাসটা কেমন, অন্য তোমার কমিউনিটি এখন থেকে? এটা তো আমার আমার বন্ধুই বলতে পারবে। আচ্ছা, তোমার বন্ধু বলতে পারে, এক্ষেত্রে তুমি যদি একটু শেয়ার করো আমাদের সাথে। এখন কেমন, এই যে ধরেন কোনো কোথাও খাচ্ছি, হুম। এখন তো রঙের কাচ্চি ডাইন, কাচ্চি ভাই, কত রকমের খাওয়া দাওয়া। এখন নিমিশে যাইতে পারি আর কি, আচ্ছা, এটা উইথ একটা কিন্তু, বন্ধু, আত্মীয় এটা স্বজন, কিন্তু একটা যেভাবে ওয়াইজ ইচ্ছা সেভাবে যেতে পারি। ওয়াইজ অ্যান্সার হয়েছে, যেভাবে ইচ্ছা সেখানে ইচ্ছা যাইতে পারি। আর মানে দ্যাট মিনস যাইতে পাওয়ার যোগ্যতা, এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। এটা অনেক, এটা একটা আসলে অনেক মেমোরি, আমারও লাইফে অনেক মেমোরি আছে এই ক্ষেত্রে। করোনা ভ্যাকেশনে, তো যাক এটা অন্য এক সময় বলবো। মানে ফিনান্সিয়াল ফ্রিডম থাকলে একটা ছেলে মানুষের মেজাজ, মানে ব্রেইন ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কাজ করে না যতক্ষণ পর্যন্ত পকেট থেকে টাকা বের করার মতো যোগ্যতা না থাকে। যখন না তার ভাই, সেটা পকেট থেকে টাকা বের করার যোগ্যতা হয়ে যায়, তখন ফ্রিলি সে যেখানে ইচ্ছে সেখানে মুভ করতে পারে, যেখানে ইচ্ছে সেখানে তার অ্যাক্সেস থাকে। এটা ভাই একটা কথা বলি কি, যারা ছেলে তারা বুঝতেছেন এই কথাটা, আমাদের এই বয়স, মেটার পেছে থাকতে হয়। অন্তত আমি ইন্টারমিডিয়েটের কথা বাদ দেই, যখন অনার্স ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ যেই ইয়ারই হোক না কেন, অনার্স লেভেলে পা দিলেই আমার মনে হয় এই যে বাসা থেকে টাকা পয়সা নেওয়াটা, এটা একদমই উচিত না। উল্টে আরো বাসাতে হেল্প করা উচিত, যে জিনিসটা আমি করতে পারতেছি। আমি নিজে চলি, আমার ফ্যামিলিকে হচ্ছে যে সাপোর্ট করা লাগে, হুম। আরো আদার্স কিছু বিষয় আছে। আলহামদুলিল্লাহ ভালো আছে। এবং এটা সম্ভব হয়েছে কিন্তু ফ্রিল্যান্সিং এর মাধ্যমেই। যাক আলহামদুলিল্লাহ। দেখেন এই যে এই বছর এই বয়স যারা বর্তমানে চাকরি করতেছেন অনেকে জানেন 30 35 40 বছর হয়ে গেছে আপনাদের, যে আমাদের বর্তমান ট্রেডিশনাল যে জব, যে সিস্টেম, আমি আমার কথাই যদি বলি, আমি ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট, অনার্স মাস্টার্স কমপ্লিট করছে যে 2 বছরের মতো হয়েছে, আমার বড় ভাই এবং আমার অনেক ফ্রেন্ডও আছে এখনো তারা চাকরির জন্য পড়াশোনা করে যাচ্ছে, অনেকেই আছে। তো আহার তাদের থেকে কিন্তু এখনো অনেক ছোট। এবং আমি যদি বলি, অনেকেই অনেক ভালো ভালো ইউনিভার্সিটি কলেজেও পড়ে, এবং তাদের স্যালারি কি কত হবে এগুলো সবকিছু আমার জানা আছে ভালো করে, এবং যারা আমার টাইপের অডিয়েন্স যারা আছেন তারাও ভালোভাবে জানেন। এবং এই পর্যায়ে এসে একজন কলেজ পড়ুয়া স্টুডেন্ট, যে আর্নিং শুরু হয়েছে মাত্র কলেজে শুরু হওয়া, বাংলাদেশের পার্সপেক্টিভে যে আমাদের এডুকেশনাল সিস্টেম, বেসিক্যালি আই ডোন্ট সাপোর্ট ইট। বিকজ এটা আসলে আমাদের যখন টাকা, মানে ফিনান্সিয়াল ফ্রিডম দরকার, আমি মনে করি তখন আমাদেরকে ফিনান্সিয়াল ফ্রিডম দেওয়ার মতো ওই ব্যবস্থা আমাদেরকে বাংলাদেশের এডুকেশনাল সিস্টেম করে দেয়নি। একটা ছাত্রকে যদি করতে হয়, তাকে নিজে থেকেই চিন্তা ভাবনা করে অনেক
আমাদের যে প্রচেষ্টা, আমরা যে বর্তমানে যে প্রচেষ্টা করতেছি বিভিন্ন অনলাইন কন্টেন্টের মাধ্যমে, সেটা একটা জিনিস। কিন্তু বর্তমান যে ওয়ে সেটা কিন্তু হয় না। তো এখান থেকে অনেক বড় একটা জিনিস লার্নিং। আসলে ইচ্ছা থাকলে অনেক কিছু করা পসিবল বাংলাদেশে থেকেও। তো এটা হচ্ছে সবচেয়ে বড় ইচ্ছা শক্তি, চেষ্টা, লার্নিং, নলেজ, এই সব কিছুর কম্বিনেশনে ইনশাআল্লাহ আল্লাহ তালা চাইতেও সহজ হইতে পারে। তো এখন যদি বলি যে তোমার এই যে 2 বছরের যে জার্নি এখন এখন পর্যন্ত ফ্রিল্যান্সিং এর, তো এই ক্ষেত্রে এই যে একটা তোমার এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সের মাধ্যমে তোমার একজন নতুন, প্রথমে আমি একজন নতুনের কথা বলি যে ফ্রিল্যান্সিং শুরু করবে, তাকে তুমি প্রথমে নতুনের কথা বলবো, এরপরে আমি যে বর্তমানে কাজ করতেছে তোমার লেভেলে বা ফ্রিল্যান্সিং এ কাজ করছে বা 5-10 হাজার ডলার আর্ন করছে বা লেভেল 2 এরকম আছে, ওদের জন্য দুইভাবে জিজ্ঞেস করবো। প্রথমে বলবো যারা নতুন ফ্রিল্যান্সিং স্টার্ট করতেছে, ওদের জন্য তুমি কিভাবে সাজেস্ট করবে তাদের লার্নিং এবং আর্নিং এ আসার জন্য তাদের কি কি মেন্টালিটি গাইডলাইন্স বা কি কি প্রসেস ফলো করে তাদের আগানো উচিত। প্রথমত একটা ভালো মেন্টর চুজ করতে হবে। হুম। মেন্টর চুজিং এর হচ্ছে যে, কিন্তু আমি একটা পোস্ট করছিলাম আমার ফেসবুক বলে। তো সেটা হচ্ছে গিয়ে প্রথমে দেখতে হবে মেন্টর আসলে কি করে, মেন্টরের ব্যাকগ্রাউন্ড কেমন। হুম। হুম। মেন্টর যেটা শেখাবে, মেন্টর নিজে কি করে। হুম। হুম। আর যদি নিজে ভালো কিছু করে তাহলে ওই মেন্টর বেস্ট, তাই না? এক্ষেত্রে আবার রেয়ার আছে। তো ওই মেন্টর আগে সিলেক্ট করা। মেন্টর মানে তো একটা প্রতিষ্ঠান সিলেক্ট করা, তাই না? মেন্টর সিলেক্ট করা, তারপর ওই প্রতিষ্ঠানে দেখতে হবে যে সাপোর্ট, কমিউনিটি, সাকসেস স্টোরিজ। শুধু স্ক্রিনশটের পিছনে দৌড়াইলে হবে না, অ্যাকচুয়াল বাস্তব জিনিসটাকে নিজেকে উদ্ঘাটন করার মতো ক্যাপাবিলিটি থাকা লাগবে। তো এই জিনিসটা। তারপর হচ্ছে যখনই কোনো একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে গেল, তারপর প্রতিষ্ঠানের যে প্রতিটি ক্লাস হয়, এই ক্লাস মডিউল ভালোভাবে কমপ্লিট করা আর কি, হ্যাঁ। তারপর হলো এক্সপ্লোরিং মাইন্ড। আমি পরে। একটা জিনিস, জি, আমি 2 ঘন্টার একটা ক্লাস করলাম। দেখা যাচ্ছে যে ট্র্যাকিং এর ক্ষেত্রে হলে গুগল ট্যাগ ম্যানেজারের সম্পর্কে আমাকে জানানো হলো। আমি ক্লাস করলাম 2 ঘন্টায়। এই 2 ঘন্টার ক্লাস করে এই 2 ঘন্টার ক্লাসের মধ্যেই যে বসে থাকবো ব্যাপারটা এমন না। আমি কিন্তু এমন ছিলাম না। আমি ক্লাস হুম। করেছি, সাথে ওই ট্যাগ ট্রিগার ভেরিয়েবলের ইংলিশ কন্টেন্ট দেখতাম। ইংলিশ কন্টেন্টে আসলে কি আছে, ইন্ডিয়ান কিছু ভাই আছে ওরা কিন্তু শেখাইতো। দেখা যাচ্ছে যে আরো অ্যাডভান্স কিছু পাই কিনা, এটা হুম। আসলে কিভাবে কাজ করে, ওয়েবসাইট কি আসলে আবার স্লো করে দেয় নাকি স্পিড করে, এই আদ্যপন্ত যত প্রকার জিনিস ছিল এগুলোকে এক্সপ্লোর করা। তো এক্সপ্লোর করলে আসলে নিজের জ্ঞানও বাড়ে। ইভেন আপনারাও, আপনারই যে সেম ব্যাচ, আপনারই সেম ব্যাচের স্টুডেন্টকে আপনি সাপোর্ট দিতে পারবেন। ঠিক মাশাআল্লাহ, এটা এই কিন্তু true। এটাই ট্রু। তো এক্সপ্লোর না করলে তো হবে না। এই জিনিসটা একজন বিগিনারদের জন্য, যারা শুরু করবে, তাদের এই জিনিসটা থাকা লাগবে। এই বৈশিষ্ট্য যারা যার থাকতে থাকবে, মানে এই বৈশিষ্ট্য যার থাকবে, সে কিন্তু একটা ভালো পর্যায়ে যাইতে পারবে। আপনি দেখেন আমাদের ব্যাচ 1, 2, 3, খায়রুল বাশার ভাই, সে কিন্তু আমাদের এখন সাপোর্ট মেম্বার। সে কিভাবে সাপোর্ট মেম্বার হলো? সে যদি হুম। অন্যকে বুঝাইতে না পারতো, সে যদি এক্সপ্লোরিং মাইন্ডে না হইতো, তাহলে কিভাবে সে অন্যকে, বা কিভাবে আজকে সাপোর্ট মেম্বার হয়, বা কিভাবে আমি তুমিও তো ট্রেইনার। সাপোর্ট, তুমি তো সেই ব্যাচ 2 থেকে 3 সব ব্যাচে তো সাপোর্ট টিনার হিসেবে আছো। হ্যাঁ, আমি তো শুরুর দিক থেকেই ছিলাম। হুম। হুম। তো এটাই হচ্ছে একজন বিজ্ঞানের ক্ষেত্রে। আর আর অ্যাজ ইউজুয়াল যেগুলো লাগে, এগুলো বললেই হবে না ভাই। আসলে মাস্ট এগুলো দরকার, সেটা হচ্ছে ধৈর্য, ক্লাস করার মতো মন মানসিকতা, বা 2 ঘন্টা। দেখা যাচ্ছে যে প্রথম 5-7টা ক্লাসে আপনারা থাকবেন, থাকবেন না, এরকম ভাবে হবে না। কাজ করলে করার মতো, না করলে নাই। হুম। হুম। এটাই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে মূল মন্ত্র, কাজ করলে করার মতো, এক্সপ্লোর করতে হবে, ওই বিষয়ে কি আছে দেখতে হবে, বুঝতে হবে, ক্লায়েন্ট কেমনে পাওয়া যায় এইগুলা জানা লাগবে। না হলে নাই। এই দেখা যাচ্ছে আপনি অফিস করতেছেন, 7টা 8টার সময় আসতেছেন, 1 ঘন্টা সময় দিলেন, আবার কালকে 1 ঘন্টা সময় দিলেন, এমনি হবে না। এমনি 2 4 5 ডলারের কামাই অন্য কোনো প্রতিষ্ঠান থেকেও করা যায়। কিন্তু আপনি সব স্বপ্ন দেখতেছেন হচ্ছে যে অনেক বড়, আবার নিজেকে সময় দিচ্ছেন না, কাজের পিছনে সময় দিচ্ছেন না। এইগুলা শুধু হুদাই টাকা নষ্ট, কোর্সে ভর্তি হওয়া, যে কোনো প্রতিষ্ঠানে ঘোরাফেরা করা। সো বিগিনারদের জন্য পরামর্শ হবে, কাজটাকে আগে মনোযোগ সহকারে বুঝতে হবে যে আসলে এটা দিয়ে কি করা যায়, ফিউচার এটার কি হবে না হবে, বা এই সেক্টরে যারা যারা আছে তারা তারা আসলে কি করতেছে। এই জিনিসগুলো বুঝে তারপর মাঠে নামতে হবে। আর যেটা বললাম এক্সপ্লোরিং মাইন্ড, এটা হইতে হবে। এই তো বিগিনারদের জন্য।
মাশাআল্লাহ, ভেরি ভেরি গুড গাইডলাইন। আসলে দ্যাট ইজ হোয়াট আমি প্রথম থেকে বলে আসি আমার স্টুডেন্টদেরকে, এবং সবসময় বলি যে আমার কোর্সে এনরোল করার আমি তিনটা বলি, মানে কোয়ালিটি বলি। তা প্রথমটা হচ্ছে যে এই হার্ড ওয়ার্কিং মেন্টালিটি, হার্ড ওয়ার্কিং মেন্টালিটি থাকতে হবে। দুই নাম্বার হচ্ছে যে আমাকে বেসিক কম্পিউটার কিভাবে কি কাজ করে সেটা বোঝা লাগবে। একটা হচ্ছে ইংলিশে ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে। তো এখানে হুম। একটা হচ্ছে যে আমার কনসিস্টেন্সিটা থাকা। হার্ডওয়ার্কিং তখনই, হার্ডওয়ার্কিং দ্যাট মিনস কনসিস্টেন্সি। যতক্ষণ না পর্যন্ত আমি আমার লক্ষ্য বস্তুটা পাচ্ছি বা আমার লক্ষ্যে পৌঁছাতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত আমি এখানে থাকবো। যেহেতু আমি এখানে চলেই এসেছি, একটা ডিসিশন করে ফেলছি ফ্রিল্যান্সিং করে কিছু একটা করব, দ্যাট মিনস, এবং আমি দেখতেছি সামওয়ান ইজ ডুইং গুড এবং সামওয়ান ইজ আর্নিং, এবং এটা কোনো ফেক না, এটা কোনো গ্যাম্বলিং না, স্ক্যামিং না, এটা অ্যাজ ইউজুয়াল একটা ক্লায়েন্টের কাজ আমি করি, করে ও যখন বিজনেসে আমি ওকে বেনিফিট করতে পারি, এর অ্যাগেনিস্টেও আমাকে বেনিফিট করে, ও আমাকে হেল্প করে বা ও আমাকে একটা প্রফিট দেয়। এটা একটা নর্মাল বাই অ্যান্ড সেল প্রসেস, এখানে ফেকের কিছু না। আমি আমার সার্ভিসটা সেল করব। তো আমার এখানে কি স্কিলটা দরকার, কমিউনিকেশন স্কিলটা দরকার। ওকে, এটা আমার কাছে আছে কি না আছে। দেন আমাকে যে কোনো একটা স্কিল যেটা সেলেবল, যেটা আমি সার্ভিস দিয়ে তাকে হেল্প করতে পারি, সেটা আমাকে স্কিল হতে হবে টপ মোস্ট। এর স্ট্যান্ডার্ড হলে হবে না, টপ মোস্ট, যেটা মার্কেটের টপ কোয়ালিটি, টপে স্ট্যান্ড করে, এই কোয়ালিটির নলেজ আমাকে গ্যাদার করতে হবে। আমরা আলহামদুলিল্লাহ সেই জিনিসটা দিয়ে আসতেছে। তো আবার, তো সেক্ষেত্রে এখন আমি যদি বলি, আহ, এটা তো যারা নিউদেরকে, যারা কাজ করতেছে, সবকিছু পাস পাস করে আলহামদুলিল্লাহ একটা লার্নিং এ আছে বা আর্নিং এ আছে, ক্লায়েন্ট ডিল করতেছে এভরিথিং। তো তুমি তোমার নলেজ থেকে জাস্ট তারা আর্নিং কে কিভাবে কন্টিনিউ করতে রাখতে পারে, বা এটাকে আরো কিভাবে গ্রো করতে পারে, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট বা তাদের ফিনান্সিয়াল মানি ম্যানেজমেন্ট বলো, টাইম ম্যানেজমেন্ট, এভরিথিং, এগুলো এগুলো নিয়ে যদি কিছু কথা বলতে। এখন যারা অলরেডি কাজ করে তারা তো প্রথম ধাপগুলো বুঝতেই পারছে যে হার্ড ওয়ার্ক হুম করতে হবে, তারপর ধৈর্য রাখা লাগবে, আর এক্সপ্লোর হতে হবে। হুম। হুম। এই তিন চারটা কাজ তো তারা অলরেডি পার করে করেছে। আসছে বিধায় তো সে এখন আর্নিং করতেছে। হুম হুম সে যদি এগুলো বুঝে তাহলে এগুলা হচ্ছে যে একটু ইন্ডিকেট করলেই বোঝা যাবে। যেমন আপনি একটা কথা বললেন মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্টটা গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার যদি আয়ের থেকে ব্যয় বেশি হয়, এমন হুম এমন হলে কিন্তু হয় না। হ্যাঁ, হুম আপনার হলো ডিপোজিট থাকা লাগবে। তারপর হচ্ছে গিয়ে হলো উম, আমি আমি যে জিনিসটা পছন্দ করি সেটা হচ্ছে টেকনোলজির পিছনে খরচ করা। হুম হুম এই দেখেন হচ্ছে যে বাইক, এই বাইক কিনলাম, এটা একটা শখের মধ্যে পড়ে, এটা কিন্তু অতটা যে নেসেসারি ছিল এমনটা না। হুম হুম কিন্তু এটা আমার টাইমটাকে হচ্ছে যে বাঁচায়। দেখা যাচ্ছে আমি আমার গ্রামের বাড়ি যাইতে যে সময়টা লাগতো, আমি এমন হয়েছে যে ক্লায়েন্টকে রংপুরে বসে আমি বলতেছি যে আগামী 45 মিনিট বা 1 ঘন্টা পর তোমার সাথে একটা মিটিং আছে আমার। আমি এটা অনেক ইম্পর্টেন্ট। আমার বাড়িতে যেয়ে আমি কিন্তু মিটিংটা করলাম। এই হচ্ছে বাইকের গুরুত্ব, টেকনোলজির গুরুত্ব। ম্যাকবুক বলেন, এই যে কাজ আর স্পিড আপ এখানে তো সবাই স্পিড জানে করে দেয়। ম্যাকবুকে আসলে কিন্তু প্রোডাক্টিভিটি বাড়ে। হুম। অবশ্যই। এটা গেল, জি, এটা গেল হচ্ছে যে ইয়ার ব্যাপারটা। আর আরেকটা কি বলেন? আরটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট হইতে পারে। এখন টাইম ম্যানেজমেন্টের দিকে যদি আমরা যাই, টাইম ম্যানেজমেন্টটা ভাই এটাও খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেক সময় আমাদের মাল্টিপল কারণ ক্লায়েন্ট শিডিউলিং থাকে, অনেকগুলো কাজের হ্যাঁ, প্রেশার একসাথে থাকে। ওই সময় কাজগুলো কিভাবে আমরা প্রপারলি ক্লায়েন্টকে স্যাটিসফাই করে আমরা অন টাইম ডেলিভারি করতে পারি, এগুলো আসতে পারে। আচ্ছা। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে যে ভাই ওই র্যান্ডমলি কোনো কাজ না করে আমরা চাইলে বিভিন্ন ধরনের টুলস আছে এগুলো কিন্তু ইউজ করতে পারি, অথবা হুম নিজের কম্পিউটার বা ল্যাপটপের তো নোটপ্যাড অলরেডি আছে। তো ওই নোটপ্যাডটাও আমরা চাইলে ইউজ করতে পারি। যেমন আমি এই ক্লায়েন্টকে ভাই অর্গানাইজ আমি সবসময় যেটা বেশি পছন্দ করি, অর্গানাইজ একটা কাজ। হুম র্যান্ডম আমি হবে হবে একটা কাজ এভাবে করবো সেভাবে করবো এমনটা না। অর্গানাইজ, ধরেন ক্লায়েন্টের নাম মিস্টার এক্স, তাকে আমি তার সাথে শিডিউল আছে হচ্ছে, হ্যাঁ, রাত 12টার সময় আমি ওটা বাংলাদেশ টাইম লিখে রাখলাম। তারপর হচ্ছে যে আমি চাইলে ইউজ করতে পারি একটা হ্যান্ড নোট। ওকে, আমি নোটপ্যাডের কথা বলি। তারপর হচ্ছে যে মিস্টার ওয়াই, ওর সাথে আমার কাল ফজরে একটা ইয়া আছে, মিটিং আছে। তো এইভাবে করে আমি লিখে রাখবো। আমি সবসময় রিটেন ডকুমেন্টকে বিশ্বাস করি। হ্যাঁ। তো এই জিনিসটা যখন অর্গানাইজ থাকবে তখন মাথা থেকে একটা প্রেশার কমে গেল। হুম মাথা হুম থেকে প্রেশার কমা মানে কিন্তু হচ্ছে যে আপনার অন্যান্য এক্সপ্লোর যে করবেন বা ক্লায়েন্টকে বুঝাবেন, এইরকম তথ্যগুলো কিন্তু আপনার মাথায় তখন
গাঁথা থাকবে। আপনি কিন্তু আপনার মাথাটাকে ওইভাবে অন্য জায়গায় ইউজ করতে পারতেছেন। এখন আপনি একটা টেনশন নিয়ে ঘুরতেছেন যে কখন জানি মিটিং আছে 8টায় না 9টায়, বা এরকম একটা র্যান্ডম টাইপ যদি ব্যাপার থাকে, তখন কিন্তু ব্যাপারগুলো মাথায় লেয়ার আকারে থাকে না। তো আমি এই জিনিসটা ফলো করি, আমি সবসময় নোটপ্যাড ইউজ করি। এবং ক্লায়েন্ট কোনো অ্যাক্সেস দিলে এগুলা আরো বিভিন্ন ধরনের অনলাইন টুলস আছে, এগুলো চাইলে ইউজ করা যায়। এই তো এইগুলাই হচ্ছে যে, আরো বিভিন্ন ধরনের ব্যাপার আছে। তো ঠিক আছে, ইনশাল্লাহ ভেরি গুড সাজেশন। তো শেষ প্রশ্ন আমার, এটাই শেষ, সেটা হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ আহাদকে আমাদের লাইভ বেচ 4-এ ট্রেনার হিসেবে পাচ্ছি। এটি ওকে পেয়ে আমরা খুবই আনন্দিত। আহ, একজন ভালো এক্সপার্টকে সুযোগ দেওয়া ভালো কাজে, সেটা আসলে কমিউনিটির জন্য ভালো। ঠিক আছে। তো আমি তোমাকে লাস্ট কোশ্চেনটা করতেছি যে তুমি যে তোমার আপকামিং স্টুডেন্ট যারা আসতেছে, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের লাইভ ব্যাচ 4-এ অ্যাটলিস্ট অলমোস্ট মেবি 200+ স্টুডেন্ট এনরোল করছে। তো ওদেরকে, ওদের প্রতি তুমি কি প্রত্যাশা রাখো? ওরা তোমার তাদের স্টাডি বা ওদের ওদের মাইন্ডসেট বা ওদের থেকে তুমি কি প্রত্যাশা রাখো অ্যাজ ইউ দে আর ট্র্যাকিং ট্রেনার? আচ্ছা, আমি প্রত্যাশা কিভাবে রাখি? আমি তাদের ট্র্যাকিং পার্টটা তো আমি দিব না। হুম হুম তো শুরু থেকে শেষ পর্যন্ত তারা যদি আমার কথাটা শুনে জাস্ট, হ্যাঁ। হুম কারণ কারণ আপনি তো জানেন যে আপনি একটা কাজ, যেভাবে আমরা মেন্টর সিলেক্ট করছি, হুম হুম তার মানে আমার ট্রু, মেন্টর যেটা বলতেছে সেটা ট্রু। ঠিক সেই ব্যাপারটাই আমি এখানেও কপি পেস্ট করতে চাই। যে আমি যেহেতু ভাই এই কাজগুলো করে সাকসেস হয়েছি, তো হুম হুম আপনাকে যেটা আমি বলতেছি আপনিও যদি করেন আপনিও সাকসেস হবেন। দেখা যাচ্ছে আপনাকে যেটা আমি বললাম এর থেকে আপনি ভালোভাবে ওইটাকে আবার অর্গানাইজ করতে পারলেন। তো এই জিনিসটা প্রত্যাশা থাকবে, আমি যেটা বলবো এটা শুনতে হবে। এবং আমার প্রতিটা ক্লাসেই 2-4 মিনিট বা 5 মিনিট 10 মিনিট হলেও মোটিভেশন, তারপর হচ্ছে যে বিভিন্ন ক্লাসের বাইরেও আমি 2-4 মিনিট 5 মিনিট কথা বলবো, যাতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো কন্টিনিউ করতে পারেন। যারাই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো কন্টিনিউ করেছে, তারাই কিন্তু কিছু না কিছু একটা করতে এখনো পেরেছি। করতেছে। এটা হুম করি। এবং আমার সাথে পার্সোনালি যার যার সাথে কথা হয়, তাদেরকে আমি পার্সোনালি চিনি, তারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো ফলো করছিল। তো যারা নতুন আছে, ওদের কাছে প্রত্যাশা থাকবে ভাই আপনারা, ভাই বা বোন আপনারা হচ্ছে ক্লাসগুলো রেগুলারই করবেন। সাপোর্ট, এইটা তো একটা খুব খুব অসাধারণ ব্যাপার আমাদের এখানে, যে সাপোর্ট রেগুলার থাকতে হবে। দেখা যাচ্ছে যে আপনার কোনো প্রবলেম নাই, আপনি সাপোর্টটা অন করে রাখলেন, অন্যখানে কাজ করতেছেন, দেখবেন যে শুনবেন বিভিন্ন মানুষের ভয়েস যে শুনতেছেন, বিভিন্ন মানুষ প্রবলেম নিয়ে আসবে। তো এই জিনিসগুলো কিন্তু আপনার মাথায় গেঁথে যাবে, হ্যাঁ। ধরো কেউ একজন বলতেছে যে ভাই কনভার্সন এপিআই এটা কেন জরুরি, আপনার এটা প্রশ্ন না, আপনি জানেন। বাট উনি কেউ একজন ট্রেনার যখন, বা সরি কেউ একজন সাপোর্ট মেম্বার যখন ওইভাবে ওনাকে বোঝাচ্ছে কনভার্সন এপিআইটা কেন জরুরি, তখন কিন্তু আপনি জাস্ট শুনতেছেন। আপনার যে কনসেপ্ট, ওনার যে কনসেপ্ট, দুইটাকে এক করে কিন্তু নতুন একটা কনসেপ্ট তৈরি হলো। হুম এই হুম জিনিসটাই কিন্তু আপনি ক্লায়েন্টকে আজ বাদে কাল হচ্ছে বুঝাবেন, যেটা হেল্প হইলো না। দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম অটোমেটিকলি চলে যায়, সাপোর্টে সবসময় জয়েন থাকতে হবে। এই জিনিসটা খুবই 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 গুরুত্বপূর্ণ, সাপোর্ট মাস্ট। সাপোর্ট ছাড়া কোনো কোনো আমি বলি সাপোর্ট ছাড়া কোনো কোর্স করছি না, এটা আমার হুম অপিনিয়ন। এখানে হচ্ছে যে ভাই, আপনি একজন একজন স্টুডেন্টকে শেখাচ্ছেন, শেখায় ওদেরকে ছায়া দিচ্ছেন। সে তো আর, আপনি শেখাচ্ছেন ক্লাস ক্লাস করা, কিন্তু এই যে এর পরে যে কোনো প্রবলেম হয়, কারণ আমাদের তো এটা ট্র্যাকিং টেকনিক্যাল পার্ট, তাই না? তো এখন ট্র্যাকিং যে টেকনিক্যাল পার্টে তো অনেক ধরনের সমস্যা আসতে পারে। যেমন মেটার যে ইস্যুগুলা, গুগলের যে ইস্যুগুলা, জিএফআর এর যে ইস্যুগুলা, কেন ইএমএন আসতেছে না, এগুলো তো সিলি ব্যাপার। দেখা যাচ্ছে একজন স্টুডেন্ট শুধুমাত্র এই সিলি ব্যাপারটা সলভ করতে পারতেছে না দেখে সে তার কেরিয়ার ছেড়ে দিল। কেরিয়ার বলতে তার ক্লাসগুলা কন্টিনিউ করা ছেড়ে দিল, তার মানে কিন্তু সে ঝরে পড়ে গেল। তো হুম এই হুম জিনিসটা যাতে না হয়, এটা সাপোর্টে ইনশিওর করা হয়। এবং এই জিনিসটা সাপোর্টে যদি যুক্ত থাকে সবাই, তাহলে দেখবেন যে কোনো ধরনের কোনো ভয় কাজ করবে না। অন্যকে যখন বোঝাইতে পারবেন, বা নিজেদের মধ্যে যখন একটা কমিউনিটি তৈরি হবে, কমিউনিকেশন হবে, তখন দেখবেন যে এগুলা এগুলো সিলি সিলি প্রশ্ন আর কোনো ম্যাটারই করে না। ইভেন একটা একটা গুড থিংস দ্যাট, এই যে প্রবলেমগুলো আছে না, এই প্রবলেমগুলোই কিন্তু বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ, মার্কেটে হুম 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 চলে আসে ইভেন ক্লায়েন্ট। ক্লায়েন্টরাও এবং এইগুলো solve করা রিয়েল হয় লাইফে কি? ক্লায়েন্টরাই তো কোশ্চেন গুলাই করে দেন, কিন্তু তখন ইজি মনে হয় এই হুম, আমি এগুলো সাপোর্ট দিয়ে আসছি, আমি এগুলো পারবো এগুলো না। সাপোর্ট এগুলো এটা এইটা তো আমি ভাই, মনে পড়লো একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এই যে সাপোর্ট দেয়ানোর ব্যাপার, যে আমি ছিলাম না অন্তর্ভুক্ত হুম ক্লাস হুম ক্লাস ওয়ানে।
তখন থেকে আমার কাছে একটা আত্মবিশ্বাস আসছে যে হ্যাঁ, আমি যারাই তো ছিল সবাই একই কথা বলছে, যারাই হুম অন্যকে সাপোর্ট দিতে তারা বলছে ক্যারিয়ারে গিয়ে বা ইজি হয়ে গেছে, এগুলো পানি ভাত, ক্লায়েন্ট ইজি হ্যান্ডেলিং। হয়েছে। এবং এমনও আছে যে আমি ক্লায়েন্টের নতুন থাকা অবস্থায় ক্লায়েন্টের জুমে স্ক্রিন শেয়ার করে কাজ করে দিয়েছি, 10 মিনিটও লাগে নাই, $100 খাইছি। মাশাআল্লাহ। এইগুলা ফেসবুকে গ্রুপে পোস্ট করা আছে বিভিন্ন ধরনের আছে, তোমার নাম সার্চ দিলেই পাবে আমাদের গ্রুপে। হ্যাঁ। তো এইগুলা এখন এইগুলাই আস্তে 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 $100 থেকে 100-র পিছনে আরেকটা শূন্য লাগে গেছে। এখন $1,000, $1,500 পর্যন্ত আমার আর্নিং করার এক রাতে পার এটারও পার রেকর্ড, প্রজেক্ট। একটা প্রজেক্ট। মাশাআল্লাহ। এটা তো আর এমনি সম্ভব হয়নি, এটা হচ্ছে যে একটা বা অধ্যবসায় থাকা লাগবে, অন্যকে সাহায্য করা, তারপর সাপোর্ট মানে তো অন্যকে সাহায্য আমরা করতেছি, তাই না? এখানে তো কেউ কার কাছ থেকে কোনো টাকা পয়সা কিছু নিচ্ছে না। তো এই জিনিসটা থাকা লাগবে, একটা সফট মাইন্ড থাকতে হবে, না হলে আসলে কমিউনিটিতে টিকা অনেক মুশকিল। আপনার মধ্যে যদি কোনো ইগো থাকে তাহলে আপনি কমিউনিটির বাইরে। হুম হুম। ঠিক এই তো আছে। ধন্যবাদ এগুলোই। তোমাকে অনেক। এখন আমি যদি কনক্লুশনে বলি যে সাপোর্টের যে ব্যাপারটা সেটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। কমিউনিটিতে জয়েন হওয়া কেন গুরুত্বপূর্ণ যদি এটা আমি বলি, আপনি একটা কমিউনিটিতে যখন জয়েন হবেন, এখানে 100, 150, 200 আরও মেম্বার থাকবে যারা আপনার মতোই শিখতে চায়, আপনিও শেখার জন্য আগ্রহী, আর্নিং করতে আগ্রহী, ওরাও শিখতে আগ্রহী, আর্নিং করতে আগ্রহী। এই কথাটা আমি একটা আমার পার্সোনাল লাইফে আমি করি। আমি যখন ইংরেজি ভাষা শিখতেছিলাম, তখন আমার ইউনিভার্সিটিতে যখন যাই তখনও ফ্লুয়েন্সি, মানে স্পোকেনে ফ্লুয়েন্সি নাই ওভাবে। তো আমি শিখবো এখন কার সাথে শিখবো আমি? এখন আমার এক ফ্রেন্ড আমি খুঁজে বের করলাম হলে থাকাতে, অনেকগুলা স্টুডেন্ট থাকে যারা ইউনিভার্সিটি হলগুলোতে থাকেন জানেন। তো সেও আমার মধ্যে দেখি আগ্রহী এই জিনিসগুলো জানার, মানে শেখার জন্য, জানার জন্য। তখন আমি ওর সাথে বসে প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন বিষয় নিয়ে, টপিক নিয়ে, ও ছিল আবার ডিবেটর ছিল আমাদের হলে, বাংলাতে ডিবেট করতো, পাশাপাশি ও এখন ডিবেট একটা টপিক দিয়ে দিত, দুইজনে ধুমসে এই জিনিসটা নিয়ে নিজের মনের মাধুরী মিশাই মানে ইংলিশে কথাবার্তা বলতাম। তো দেখলাম যে এরপরে মানে আস্তে 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 মুখের যে জড়তাগুলো ছিল চলে গেছে। তো এটা কেন কেন পসিবল হয়েছে? কারণ ও ইন্টারেস্টেড ছিল শেখার জন্য, আমিও ইন্টারেস্টেড ছিলাম, একটা কমিউনিটি বিল্ড হয়েছে। তো এখানে যখন আমি একটা কমিউনিটিতে আসব, এখানে আরো শত শত মেম্বার আমার মতো সেম মেন্টালিটিতে আছে। এখানে কি প্রফিট হবে, আমার কি লাভ হবে? এক নাম্বার হচ্ছে যে আমি শিখার জন্য লোক পাবো, আমার নলেজগুলো, আমার কনসেপ্টগুলো শেয়ার করার জন্য আমি লোক পাবো। এবং আমি আমার যে কনসিস্টেন্সিটা কনসিস্টেন্সিটা ধরে রাখার জন্য যে একটা মেন্টাল সাপোর্ট, সেই সাপোর্টটা একা তো আমি এই যাদের থেকে শিখবো তারা কমিউনিটি এক্সপার্ট, এবং তারা একটা নিজেই এই কাজগুলোর উপর আমল করে, মানে তারা নিজেই কাজগুলো করে আর্ন করে, এটা একটা অবশ্যই একটা সাপোর্ট। আমি যার থেকে শিখতেছি সে আর্ন করে, আর সে যদি আর্ন না করে হুম, কিন্তু আমার কিন্তু সাপোর্টটা কাজ করে না, কি রে, কে শিখাচ্ছে আমাকে? তাই না? ওই এক বলে না যে আমি গেলাম ইয়া করতে, ওই যে আমার 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 ওয়েট বেশি, ওয়েট লস করতে, এখন ডক্টরের কাছে সাজেস্ট নিতে দেখলাম, ডক্টরের দেখি ভুঁড়ি আমার থেকে বড়, আমার কি ভুঁড়ি, যার থেকে সাজেস্ট নিতে গেছে তার ভুঁড়ি আমার থেকে বড়, তো তার থেকে কি সাজেস্ট নিব? তো এই জিনিসটা আর কি। তো আমার কথার উপর আমল থাকা, তা আমরা যারা আছি এখানে, আমি সবসময় চেষ্টা করি যে আমার সাপোর্ট ট্রেনার, পাশাপাশি বর্তমানে তো এখন অনেক মাল্টিপল ট্রেনার, সবাই তারা ফ্রিল্যান্সার। আমার আশেপাশে যারা থাকবে সবাই ফ্রিল্যান্সার, কারণ যারা শিখাবে তারা যদি এই কাজ করার উপর আমল না থাকে তাহলে কি শিখাবে? আর যে শিখবে তার এই মেন্টাল সেট, হয়তো সে অনেক কিছু শিখাবে কিন্তু ওই জিনিসের প্রতি তার যে একটা সাপোর্ট, যেমন আপনি একজন ইমাম সাহেব থেকে আপনি পরামর্শ নিবেন যে ইমাম সাহেব আমি তো একটা মেয়ের সাথে হাবিজাবি একটা উল্টাপাল্টা কাজ করে ফেলছি, জানা করে ফেলছি, এখন আমি কি করা যায়? এখন পরে আপনি শুনলেন যে 2 দিন পরে ইমাম সাহেবেরই সম্পর্ক আছে পাশের বাসার ভাবির সাথে, কি বলেন? আপনার ওই কথার উপর আমল করতে ইচ্ছা করবে নাকি? তো ইমাম সাহেবের দোষে এই জিনিসগুলো এরকম আর কি। তো এখানে একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি হয়। পজিটিভ মাইন্ডসেট তৈরি হওয়ার জন্য, হ্যাঁ, পজিটিভ মাইন্ডসেট ধরে রাখার জন্য ফ্রিল্যান্সিং কমিউনিটিতে জয়েন থাকা এটা অনেক গুরুত্বপূর্ণ, যেটি আসলে আমরা দিয়ে রাখার চেষ্টা করি। এবং সব সময় শুধু ক্লাস করে ছেড়ে দেওয়া না, ক্লাস করার পরেও একটা সাপোর্ট এনভায়রনমেন্টে রাখা, এবং সবসময় মোটিভেশন, যেমন ও যে বললো 5 মিনিট মোটিভেশন দিবে, এই জিনিসটা কিভাবে সম্ভব হবে? কারণ ও এই যে জিনিসগুলো শিখাবে, লাইক ধরেন একটা টপিক এবিসিডি বা গুগল ট্যাগ ম্যানেজার, ফেসবুক কনভার্সন এপিআই, GA4, ও কিন্তু বলতে পারবে আমি এই আমার এই ক্লায়েন্ট যখন
পারচেস ট্র্যাকিং করবে, বলবে যে আমার এই পারচেসটা ট্র্যাকিং, সেম কাজটা আমি করছি একটা ক্লায়েন্টের জন্য, আমি $200 আমি তার থেকে নিয়েছি, এর প্রজেক্টটা ছিল এরকম, এর কাজটা এরকম করছি, সেম প্রজেক্ট, কি বলেন? আপনার কি তখন স্যাটিসফ্যাকশন আসবে না? মেন্টালিটি কি রে, যে কাজটা করে যার কাছ থেকে এইখানেই কিন্তু করতেছে। ভাই, হুম একটু ইন্টারাপ্ট করি, এইখানেই কিন্তু হচ্ছে মোটিভেশনটা লুকানো, হুম তাই হুম না? এই মোটিভেশনটা লুকানো আসলে, আমি দেখাচ্ছি কিন্তু আমি $100 নিয়েছি, $50 নিয়েছি, যেহেতু টাকার অ্যামাউন্ট বলতেছি, হুম টাকার অ্যামাউন্টে মানুষের একটু মোটিভেশন খুব ভালোবাসে। মানে যখন টাকার অ্যামাউন্ট বলবেন, কাউকে শোনাবেন, মানুষের কিন্তু হচ্ছে যে ইনস্ট্যান্ট মোটিভেশন কাজ করে। কিন্তু আপনাদের যখন কাজটা করতে গিয়ে কঠিন মনে হবে, তখন কিন্তু আর কেউ ওই টাকার মোটিভেশনটাকে মাথায় রাখে না। এই জন্য হচ্ছে যে কোনো একটা কাজ করালে, কাজ আমি শেখাচ্ছি, সাথে সাথে বলা লাগবে এটা আমিও করছি, এটা আমি করে হুম $এত হুম। নিয়েছি। তাহলে এটা পসিবল অনলি ফর ফ্রিল্যান্সার, যে ফ্রিল্যান্সার রিয়েল ফ্রিল্যান্সার সে বলতে পারবে। এখানে আরেকটা কে কথা বলতে বলি, পারবে? টাকার অ্যামাউন্ট। আচ্ছা, এই ফ্রিল্যান্সিং এ কি টাকা দেখে আসবো নাকি, ফ্রিল্যান্সিং এ কি টাকা দেখে আসা উচিত নাকি, নাকি স্কিল দেখে আগানোর মানে আসা উচিত? এদেরকে আমি প্রশ্ন করি, যে আপনি ফ্রিল্যান্সিং এ আসছেন, আমি আপনার, আচ্ছা হাত, তুমি ফ্রিল্যান্সিং কেন আসছে বলো তো? আমি তো ফ্রিল্যান্সিং কেন আসছি? টাকা আছে জন্য আসছি। টাকা ইনকাম করার জন্য। আমি কেন আসছি? যে আমার অডিয়েন্স, যে দেখতেছে, সে এই কন্টেন্টটা কেন দেখতেছে? সে টাকা ইনকাম করতে চায়, এই জন্যই তো সে হুম দেখতেছে। তো ফ্রিল্যান্সিং এর মোটিভেশনটাই তো টাকা রে ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে কি করে, জান্নাতের লোভ দেখায়, কেন? বান্দা তুমি আমল করো, বান্দা হুম তুমি আমল করো, তো এটা তো ভালো জিনিস। আল্লাহ তাআলা আমাকে যদি জান্নাতের লোভ দেখানো বা পজিটিভ জিনিস দেখানো যদি খারাপ হইতো, তাহলে তো আল্লাহ তাআলা আমাদেরকে দেখাইতো না, শুধু জাহান্নামের ভয় দেখাইতো। বান্দা তুমি নামাজ পড়ো, কি দিব সেটা পরে দেখা যাবে, তুমি এত কিছু হুম চিন্তা করো না, তোমার জান্নাত টান্নাত দিবে এত কিছু, তুমি আমল করে যাও, সেটা আমি পরে দেখবে, আমল করলে তুমি পরে জান্নাত না কি জাহান্নাম সেটা পরে দেখবে। কিন্তু আল্লাহ তাআলা তো অসংখ্য জায়গায় আমাদেরকে জান্নাতের লোভ দেখাইছে। তো একটা জিনিস আমি করলে কি আমার আউটপুট থাকবে সেটা যদি আমি না জানি, কিভাবে আমি কাজ করার মোটিভেশন পাবো? আর ওই জিনিসটা আমরা সব সময় আমাদের কাছে ভাই আছে, আমাদের কাছে স্ক্রিনশট অ্যাভেলেবেল আছে, আমাদের স্টুডেন্টরা সাকসেস এই জন্য আমরা দেখাইতে পারি, এবং এবং কমিউনিটিতে অনেকে হ্যাঁ, অনেক কথা আমি বলে থাকে, আমি ভাই তো আমাদের প্ল্যান কাছে করছি আছে এই ভাই। জন্য আমরা দেখাই। জি, আমি তো প্ল্যান করছি, যখন হচ্ছে ট্র্যাকিং এ আমরা আউটপুট দেখি না, একটা পারচেস করলে পারচেসটা হচ্ছে জিএফ করে দেখাচ্ছে ডিবাগে, যখন ডিবাগে দেখাই আমরা যেমন হচ্ছে ইনস্ট্যান্ট আউটপুট পাই, তো ঠিক সেই রকম এই কাজটা করে যে আমি আর্নিং করছি, আমার তো চিন্তা ভাবনা এরকম যে আমি সাজাই রাখবো যে এই সেম কাজটা করে আপনিও এই $10,000 পাইতে পারেন বা হুম একশো হুম, ডলার পাইতে পারেন। এটাই সে যখন মোটিভেশন। হচ্ছে রিয়াল দেখাবো না, রিয়াল যখন আমি দেখাবো, তখন ওই মানুষটা ভাববে আসলেই কিছু একটা হয়। এইখানে এটা এমনও ফ্রিল্যান্সার ছাড়া লোক কেউ পারবে না, এটা কেউ ফ্রিল্যান্সার বলে। ছাড়া কেউ দেখাইতে পারবে না। আমি দেখাবো একবারে, আমার মডিউলের যে কোনো মডিউল আমি দেখাবো, এবং আমি ওই ওই কাজের ক্লায়েন্ট ক্লায়েন্ট থেকে আর্ন করতে আমি দেখাইতে পারবো, ওই মনোবলটা আমার কাছে আছে। টোটাল মডিউলের হুম যে কোনো পার্ট দেখাবো, ওই মডিউল ওই পার্ট করে আমি ক্লায়েন্ট থেকে আর্ন করছি। তো এই জিনিসটা স্টুডেন্টদেরকে মোটিভেশন দিবে না? এই জিনিসটা আমি বলবো বাংলাদেশের কোনো জায়গায় আছে কিনা জানি না, বাট এটা রেয়ার হবে। এই ধরনের কথা বলতে পারা, সাহস থাকা কোন একজন মেন্টর, এবং বর্তমানে আমাদের যারা মেন্টর আছে 5 জন, সবাই এই কথাটা ক্লেম করতে পারবে আমি বিলিভ করি। কারণ যেহেতু তারা আমার থেকে শিখছে, আমি ওই পর্যায়ে এসেই তাদেরকে শিখাইছি, সবাই ওই পর্যায়ে ছিল, এবং ওরা সবাই কথা বলতে পারবে আমি বিলিভ করি, এবং সবারই যোগ্যতা আছে। এখানে শুধু আহাত ট্র্যাকিং এর কাজ করে বিলতায় বিদায় ও অন্যান্য যে আরো 4টা মেন্টরের কাজ জানে এমন না, ও কিন্তু বাকি 4টা মেন্টর যে জিনিসগুলো ওগুলো জানে। এবং শিপন, সে শুধু ফাইবার নিয়ে কাজ করাবে মানে এই না যে সে অন্য জিনিসগুলো জানে না, না হলে সে ফাইবারে কি সার্ভিস দেয়? ইভেন সবারই একই অবস্থা, সবাই সবগুলো টপিকে এক্সপার্ট, কিন্তু এক একজনের প্যাশন এক এক দিকে, এক একজন এক এক দিকে গ্রো করে, মানে এটা জানেন। তো ওই অনুযায়ী আমরা জিনিসগুলা সিলেক্ট করছি। তো এইটা এই দিক থেকে আমরা ইউনিক, এবং এই জিনিসগুলো আপনি কারোর সাথে নেবেন, আমি কাউকে আমার কম্পিটিটর ভাবি না, কারণ তারা তো এই লেভেলেরই না, তারা তো এই লেভেলের, এবং এই লেভেলে যেমন একটা স্কিল আমি শিখছি, লাইক ফেসবুক কনভার্সন এপিআই একবার আরো আল্ট্রা ভার্সন সে নিয়ে আসছে, শপিফাই এর একবার আরো আল্ট্রা ভার্সন নিয়ে আসছে, কিন্তু সে শপিফাই এর উপর বললেই কি $10,000 ইনকাম করে দেখাইতে পারবে? সে বললেই কি ফাইবারে কি $50,000 ইনকাম করে আজকে দেখাইতে পারবে? দেখাক তো সে। বললেই কি সে স্টুডেন্টের সাকসেস, তার স্টুডেন্ট 5,000 10,000 আর্নিং করবে, এরকম কি বললেই কি দেখাতে পারবে? নেবার পারবে না। তো আমার ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্ট আমি ভাবি আমার সাকসেস, আমার অবস্থান, আমার স্টুডেন্টদের সাকসেস, স্টুডেন্টদের অবস্থান, সেটা কেউ এত সহজে নিতে পারবে না, এবং এটা নেভার পসিবল। তো জন্য যদি কোর্স ইন বা যেটাই বলি স্টুডেন্টদেরকে ট্রেনিং করা, ওই নিশে যদি বলি, আমি কাউকে আমার কম্পিটিটর ভাবি না, কারণ আমি যে জিনিসগুলোকে আমি ইউএসপি ভাবি, আমার ইউনিক সেলিং পয়েন্ট ভাবি,
এগুলা বাংলাদেশে মানে যে কোনো একজন অ্যাকিউয়ার করা এত নট সো ইজি। একটা স্কিলকে আপনি হয়তো আপগ্রেড করে আমার সামনে নিয়ে আসতে পারেন, কিন্তু আমার অবস্থান, আমি যে অবস্থানে আসি ওইখানে আসতে এখনো, বা আমার কমিউনিটিতে যারা আছে, আমার স্টুডেন্ট যারা আছে, ওই অবস্থাতে আসা অনেক দেরি, এখন অনেক দেরি। তো এই যে একটা জিনিস, আচ্ছা এটা ভাই, কিন্তু স্টুডেন্টদেরকে কিন্তু একটা মেন্টাল সাপোর্ট। আমি কার আচ্ছা থেকে শিখতেছি? আপনাকে আপনাকে আমি একটা প্রশ্ন করি ভাই। হুম, শিওর। এটা হলো যে এই যে ফাইবারে অনেকেই এখন দেখা যাচ্ছে কনভার্সন এপিআই করতেছে $30, $20, $10। হুম। আমরা যে এতগুলা স্টুডেন্ট প্রডিউস করতেছি, হুম। হুম, ওদের ব্যাচ 4 হয়ে যাওয়া মানে হুম। কিন্তু স্টুডেন্ট না হলো 1,000-এর মতো স্টুডেন্ট হয়ে গেছে। এরপরেও এরপরেও কি আমাদের কাজের ভ্যালু, আমি কিভাবে বলবো বুঝতে পারতেছি না। এই যে $20-30 যে হচ্ছে যে সার্ভিস গুলো দিচ্ছে, হুম, এই স্টুডেন্ট গুলো আসলে কারা? 20-30 ডলারের সার্ভিস এগুলো আসলে ভ্যারি করে। বেসিক্যালি এটা 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 আপেক্ষিক একটা প্রশ্ন। যেমন এই সেটা অনেক দিক থেকে হইতে পারে। লাইক ধরে আমি যদি বলি, একজন ক্লায়েন্ট আমাকে ওই দিন নক দিল। নক দেওয়ার পরে সে GA4 এর ট্র্যাকিং করাবে, এবং ইউটিউব বিল্ডিং করাবে, একটা রিপোর্ট করাবে, এবং সাথে গুগল অ্যাডসে কনভার্সন ট্র্যাকিং করাবে। তা আমাকে বললো আমি, এবং সে কোটের ভিতর লিখে দিয়েছে সে $60 দিবে। সে কত দিবে? $60। তো আমি দেখে বললাম যে, ভাই, এটা আমার সময়ের সাথে যাবে না, তুমি আমাকে 350 দিতে হবে, 350। তো এরপরে ঠিক আছে, আমি তোমাকে পরে জানাবো, বা এটা ভ্যারি মাছ, আমি এত বেশি দিতে পারবো না, কেন তোমার সমস্যা নেই, তুমি যাও, গুড বাই। 2 দিন পরে আবার আসলো। আসার পরে সে আমাকে স্কোপ একটু কমাইছে। সে মেবি গুগল এডস কনভার্সন ট্র্যাকিং, টিকটক, লিঙ্কডইন, ফেসবুক, অনেক 4-5টা প্ল্যাটফর্ম লাগাইছে, সে আমাকে $50 দিবে বলছে। তো এরপরে শুধু GA4 নিয়ে আসছে, শুধু ফেসবুক নিয়ে আসছে, আর মনে হয় ইউটিএম নিয়ে আসছে। পরে ও আমাকে প্রাইসিং এর কথা বলে নাই। তো আমি ভাবছি কোনো ও 350 যেটা, সেটাতে মনে হয় অ্যাগ্রি হয়েছে, এই জন্য মনে হয় আবার কমিউনিকেট করতেছে। তো পরে কমিউনিকেট করতেছে, ওকে গুড, সব সবকিছু করতে পারবো। পরে কোর্টের কথা আসলো। তো আমি দেখলাম যে কিছু কমছে 2টা প্ল্যাটফর্ম। আমি এমনিতে জেনারেলি 125 করে নেই পার প্ল্যাটফর্ম আমার ফাইবারে। তো সেক্ষেত্রে আমি বললাম যে ঠিক আছে, তুমি 200 দিও, তুমি 200 দিও। তো পরে বলে যে আমরা কি সাইডে করতে পারি? আমি বললাম, না, সেটা আসলে পসিবল হবে না। তো ফাইবারে অনেকেই আছে আমাকে সাইডে অফার করছে, কিন্তু বাট এই তুমি, তোমার কমিউনিকেশন প্রম্পটনেস আমার কাছে ভালো মনে হয়েছে। তো এরপর আমি বললাম, না, আসলে আমার এর দ্বারা কমে করা পসিবল না, আমার তোমার কাজে যে পরিমাণ সময় দেওয়া লাগবে, এই সময়টা আমার স্কিলকে ভ্যালিডেট বা আমার স্কিলকে ভ্যালুয়েট করবে না। তো ঠিক আছে, আই এম নট টাইপ অফ ইউর ক্লায়েন্ট। সে কি বলছে? আই এম নট ইউর টাইপ অফ ক্লায়েন্ট। আমি হয়তো তুমি যে পর্যায়ে আছো ওই পর্যায়ের, তোমার ওই পর্যায়ের পর্যায়ে ক্লায়েন্ট, client না। ওই জন্য আমি ক্লায়েন্ট না। আমি হুম, বলছি, হুম, ঠিক আছে, ওকে। আছে। আমি, ও লিভ করছে, ওর পর আমার সাথে আর কোনো কমিউনিকেট হয় নাই। তো এখানে একটা জিনিস লার্নিং আছে, লার্নিং এর পয়েন্ট। ক্লায়েন্টরাও কিন্তু বিভিন্ন ধরনের হয়। যে প্রজেক্টের প্রাইস না, নট নট ডিপেন্ডস অন এভরি টাইম অন ফ্রিল্যান্সার, অন ফ্রিল্যান্সার টাইপ, অন ফ্রিল্যান্সার টাইপ। এটা আমি মনে করি ম্যাক্সিমাম টাইম ডিপেন্ডস অন ক্লায়েন্টস টাইপ। যেমন ক্লায়েন্টরা অনেকে অনেককে সার্চ করে, একটা সার্ভিস যখন সার্চ করে, সেম সার্ভিস ক্যাটাগরি ফার্স্ট পেজেও সে অনেককে দেখতে পায়, সেকেন্ড পেজও দেখতে পায়, এবং তারা সার্ভিসগুলো সুন্দরভাবে ব্রিফ করে, দুই একটা প্রজেক্ট হয়তো করা আছে। তো তারা অনেককেই নক দেয়। নক দেওয়ার পরে ওদের থেকে একটা প্রাইসিং নেওয়ার চেষ্টা করে, সুযোগ আছে তাদের, এবং তারা বার্গেনিং করে। তো এই ক্ষেত্রে একজন নিউকে সে কিন্তু ইজিলি কিন্তু কি করতে পারে, কনভিন্স করতে পারে। এবং সব ক্লায়েন্ট কিন্তু এমন না। এখন এখন আমি বলতে পারি, তাহলে সব ক্লায়েন্ট যদি এরকম হয় তাহলে তো সার্ভিস কোয়ালিটি লো হয়ে যাবে। তাহলে তো আমরা যারা টপ রেটেড আছি তারা কিন্তু কাজ পাওয়ার কথা না। তো সেক্ষেত্রে ও কি করে, ওর যদি মনে হয় যে ওর কাজটা, এখানে কয়েকটা জিনিস, একটা হচ্ছে ও কাজটা হয়তো লেট ডেলিভারি, ও হয়তো সমস্যা নাই, তার এখানে মানিটা হচ্ছে মেন ফ্যাক্ট। আরেকটা হচ্ছে হুম, সে একজন এক্সপার্ট দ্বারা করাবে, এটাও তার কাছে এত ইম্পর্টেন্ট না। তার কাজটা সে একটু কমিউনিকেশন করে ভাবতেছে না সে করতে পারবে, এটাও সে ভ্যালিডেট করতে নিচ্ছে, তাহলে সেটা সে করায় নিল। এখানে সে নিউ কাউকে, অথবা কম এক্সপেরিয়েন্স এরকম কাউকে অনেক যাচা বাছাই বাছাই করে সে একটা লো অ্যামাউন্টে কাজ করার সুযোগ পাচ্ছে, এবং এই কাজটা করার সুযোগ আছে, এবং এটা যে কোনো মার্কেটের সুযোগ আছে। কিন্তু অনেক ক্লায়েন্ট, এবং এরকম অনেক ক্লায়েন্ট আছে যার কাছে এত সময় নেই। অনেক ক্লায়েন্ট আছে আমাদেরকে অটো অর্ডার করে যায়, আমাদের স্ট্যান্ডার্ড প্রিমিয়াম প্ল্যানে অটো অর্ডার করে যায়,
পরে অনেক ক্লায়েন্ট আছে বলে আর সে ডেলিভারি ডেট হয়ে যাচ্ছে বা হঠাৎ রিকোয়ারমেন্ট সাবমিট করে চলে যায়, তাকে খুঁজে পাওয়া যায় না, সে এত বিজি। বা হঠাৎ করে হয়তো 10-15 মিনিট সময় জাস্ট রিকোয়ারমেন্টগুলো নিলাম, তাকে জবটা ডেলিভারি দিলাম রিকোয়ারমেন্ট অনুযায়ী, সে আর কখন এটা রিপ্লাইও দেয় না, অটোমেটিক ক্লায়েন্ট জবটা ডেলিভারি হয়ে হয়তো সে তার মতো করে সে কাজ করতে, তার হয়তো দেখতেছে সে কনভার্সন এপিআই আমাকে সব অ্যাক্সেস দিয়ে দিছে, আমি সেট আপ করে ডেলিভারি দিয়ে দিছি, পরে সে দেখতেছে কাজ করছে, আমাকে আর রিপ্লাইও করে নাই। আর অনেক ক্লায়েন্টস 40-50-60 ডলার বা যে কোনো একটা নর্মাল ইভেন্ট ট্র্যাকিং এর জন্য কাজ করছি, এটার জন্য সে আমার জীবন নিয়ে নিবে প্রশ্ন করতে করতে। এই জন্য ক্লায়েন্টের কিন্তু অনেক ভেরিয়েশন আছে, তো এটা মাল্টিপল পার্সপেক্টিভে ব্যাখ্যা করা যায়। এটা অবস্থান। এখন নতুন যারা, তারা তো হঠাৎ করে বলবো যে ভাই তারা কি বড় প্রজেক্টে কাজ করবে না? অবশ্যই তারা কাজ করবে, কিন্তু একটা পর্যায়ে তাকে, এবং বড় প্রজেক্টে সে পেতে পারে, ওই যে ওই ধরনের ক্লায়েন্ট হতে তার সাথে, যেমন আমার লাইফের মানে সেকেন্ড না থার্ড প্রজেক্ট আমার 100+ প্রজেক্ট মানে এই project, এবং আমার প্রথম পর্যায়ে আমার এভারেজ সেলিং প্রাইস কখনোই 70-এর নিচে যায় নাই। ফাইবারে এভারেজ সেলিং প্রাইস সবসময় আমার 70-এর উপর ছিল। ইভেন স্টিল নাও এখন আমার 109। ঠিক আছে, এবং 100-এর উপরে এখনো আমার এভারেজ সেলিং প্রাইস। তো ভাই সেক্ষেত্রে আপনাকে আপনাকে এই প্রশ্নগুলা এই প্রশ্নটা করার হুম উদ্দেশ্য হচ্ছে যে আমি শুনতে চাচ্ছি আপনি সবসময় বলেন আমার ক্লায়েন্ট 70, আমার ক্লায়েন্ট 120, বা হচ্ছে যে আম, মানে ক্লায়েন্ট ব্যাপারে, ফাইবার ব্যাপারে এই সমস্ত কথা শোনার জন্য আমি এই প্রশ্নটা করছিলাম অ্যাকচুয়ালি। তো এই যে মেন্টর এই জিনিসগুলো সম্পর্কে ইনডেপথ নলেজ তার হুম আছে, এটাই তো একটা স্টুডেন্ট চাই। হুম 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 তো আপনি যদি নিউ হন, আপনি আর কি চান ভাই? আপনি যদি নিউ হন, আপনি আর কি চান? আপনার একজন মেন্টর বা আপনার হচ্ছে যে যেই প্রতিষ্ঠানে আপনি হচ্ছে যে কোর্স করবেন বা শিখবেন, সে ওইখানকার প্রো। যেখানে আপনি যে যে কাজগুলো আপনি করবেন, সে ওইখানকার প্রো। সে আপনাকে চাইলেই যে কোনো ধরনের টিপস ট্রিক্স দিতে 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 পারে, এবং সে এগুলো হচ্ছে রিয়েল টাইম থিংস অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো তাহলে এগুলো আর কি লাগে? এর বাইরে তো আর কিছু নাই। যাক, তুমি এই জিনিসগুলো এই কোশ্চেনটা অ্যান্সার বের করার জন্য এই কোশ্চেনটা করছো, যাও। আমি হুম। তবু এই কোশ্চেনটা একটু ক্লিয়ার করে যেহেতু করছিলাম। তো সেক্ষেত্রে এই জিনিসটা যে বিভিন্ন পর্যায়ে পর্যায়ে আপনাকে এই জিনিসগুলা যেতে হবে আর কি। তো এগুলো আপনি যখন ফিল্ডে জয়েন করবেন, এবং এটা প্রত্যেকটা ফিল্ডেই আছে, এবং এই জিনিসগুলো বলে অনেকেই ডেভিয়েটেড করার চিন্তা করে। একজন নিউকে এগুলা বলে উল্টাপাল্টা, এখন প্রাইস কমে গেছে, মার্কেট নাই, এগুলা বলে ডেভিয়েট করার চেষ্টা করে, তাকে ডিমোটিভেট করে ফিল্ড থেকে কিভাবে কিক আউট হয় এই চিন্তাটা করে। কারণ কেন? সে টোটাল ফ্রিল্যান্সিং এ কিভাবে কাজ করে সেটাই বুঝে না। এটা না বোঝার কারণে কি হয়, কম্পিটিশন বেশি, কাজ নেই, কাজের রেট কম, এগুলো সেগুলো উল্টাপাল্টা বলে। একজন নিউ তখন মানে সে তো কিছু জানে না, তাহলে সে একটা বদ্ধ কুয়ার ভিতরে থাকে, সে যেটাই বুঝে সে সেটাই বুঝতেছে। এটা না বুঝে তখন সে যে এই ফিল্ডে থাকবে না, হয়তো এই ফিল্ড থেকে এই ফিল্ড বা এই ফিল্ড থেকে এই ফিল্ড, অন্য ফিল্ড করতে করতে 2-4-5 বছর চলে গেছে। এরপরে ডিমোটিভেটেড হয়ে যা টাকা টুকা 2-4-5 প্রতিষ্ঠানে খরচ করছে, তার ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠায় মানে ইয়াটা শেষ। কিন্তু এগুলো হচ্ছে একটা ট্রু, এগুলো হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ। লাইক, আমাদের সকালের আলো দেখতে হলে সূর্য প্রতিদিন পূর্ব থেকে উঠবে। এটাকে তো এত হাইলাইট করে কিছু না, সূর্য পূর্ব থেকে উঠবে। তো আমি ফ্রিল্যান্সিং এ ঢুকতে হলে এই যে অবস্টাকলস গুলা আমি এতক্ষণ বললাম, যে সিচুয়েশন গুলা, এই সিচুয়েশন গুলো ফেস করেই আমাকে একটা পর্যায়ে লেভেল টু টপ রেটেড, যেটাই বলে না, 5,000, 10,000, 50,000, প্রত্যেকটা ফ্রিল্যান্সার এই সেক্টর গুলো একবারে প্রথম থেকে $1,000, 500, 1,000, 100, 200, 300, এত সহজ হইলে তো রে ভাই দুনিয়াদারি তো আর এখানে থাকতো না। বাংলাদেশ তো আমেরিকা বহুত আগেই হয়ে যেত। তো এগুলা, এই অবস্টাকলস গুলো ফেস করেই আসতে হয়, এবং এগুলো আপনাকে ফেস করতেই হবে, ওই মাইন্ডসেটটা রেখে আপনাকে আসতে হবে। ওই মাইন্ডসেটটা আমরা আপনাকে দেওয়ার চেষ্টা করব, এবং ইউল গেট দিস টাইপ অফ নলেজ ফ্রম রিয়েল ফ্রিল্যান্সার্স। সো আহ তো আশা করি বুঝতে অনেক কিছুই আজকে নলেজ পাইছেন, আসলে অনেক এনডিপথ আলোচনা হয়েছে আজকে সেশনটা, আমার কাছেও ভালো লাগছে। আহ তো আপনাদের ফিডব্যাক জানাবেন, আপনাদের কাছে কেমন লাগছে এই সেশনটা, কমেন্ট বক্সে। তো দেখা হচ্ছে আমাদের আপকামিং লাইভ ব্যাচ 4 এবং ইন ডিটেলড মডিউল নিয়ে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই ভালো থাকবেন।